ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেটা সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে আমাদের চ্যানেলে আগের ভিডিওতে আমরা করেছিলাম প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের যে ভৌত ধর্ম এবং গঠন সম্পর্কে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা করব তার পার্ট 2, কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। বায়ান্সি ফোর্স বা প্লবতা বল আর আর্কিমিডিসের প্রিন্সিপাল বা আর্কিমিডিসের সূত্র। বায়ান্সি মানে কি? প্লবতা বল। আর এটা কি? আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের প্রিন্সিপাল বা আর্কিমিডিসের। প্রথম থেকে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট বেসড অন দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল। নিচের কোনটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে কাজ করে না? আর্কিমিডিসের নীতি কিসের উপর কাজ করে? তরল, যে কোনো তরল বস্তুর উপর বা যে কোনো তরলের উপর আর্কিমিডিসের প্রিন্সিপাল প্রযোজ্য। তাহলে দেখো এখানে এতে আছে ল্যাক্টোমিটার, সিতে আছে ডিজাইন অফ এরোপ্লেন উইং, বিমানের ডানা, এটাই হবে না, তবে অপশন বি। দেখো তারপরে কি আছে? ডিজাইনিং অফ শিপ অ্যান্ড সাবমেরিন, জাহাজ এবং সাবমেরিন ডিজাইন, সেই আর্কিমিডিসের নীতির উপর কাজ করে। হাইড্রোমিটার, সেটাও আর্কিমিডিসের কাজ করে। তাহলে করে না কোনটা? ডিজাইনিং অফ এরোপ্লেন উইং, মানে ডানার নকশা। 18 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, অন দ্য বেসিস অফ বায়োন্সি থিওরি দ্য শিপ ফ্লোট ইন ওয়াটার, হুইচ সায়েন্টিস্ট ইজ ফার্স্ট ক্রেডিটেড উইথ দ্য আইডেন্টিফাই দিস প্রিন্সিপাল। প্লবতা তত্ত্বের ভিত্তিতে জাহাজটি জলে ভাসে, এই করার জন্য কোন বিজ্ঞানী প্রথম কৃতিত্ব দেওয়া হয়? অপশন সি, আর্কিমিডিস। 19 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডিপেন্ড অন দ্য রেজাল্ট অফ বায়োন্সি ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইন এ গিভেন ফ্লুইড। নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি প্রদত্ত তরলে বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বলের ফলাফলের উপর নির্ভর করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড, তরলের ঘনত্ব, অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট, ওই বস্তুর ভলিউম মানে কি? আয়তন, ইমার্স ইন ইট, যেটি ওই তরলে ডোবানো হচ্ছে। 20 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। নিচের কোন বিবৃতিটি ভুল? তাহলে দেখো এখানে অনেকগুলো বিবৃতি দিয়েছে, সেটার মধ্যে কোনটা ভুল সেটা আমাদের বের করতে হবে। এতে কি বলছে দেখো, ইফ দ্য বায়োন্সি ফোর্স ইজ লেস দেন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট দেন দ্য অবজেক্ট সিঙ্ক। প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে কম হলে বস্তুটি ডুবে যায়। কি বলছে দেখো, প্লবতা বল, আমি এটা এখানে লিখছি, প্লবতা বলটাকে আমি ধরছি বড় ডব্লু, আর বস্তুর যে ওজন এটাকে আমি কি ধরছি? ছোট ডব্লু। ঠিক আছে, তাহলে প্লবতা বলটাকে আমি ধরছি বস্তুর বড় ডব্লু আর বস্তুর ওজনটাকে ধরছি ছোট ডব্লু। এখানে 1 নম্বরতে কি বলছে? প্লবতা বল বস্তুর ওজন হচ্ছে কম হলে, প্লবতা বল যেটা ডব্লু, ঠিক আছে, এটা যদি কম হয়, সেটা যদি বস্তুর ওজনের থেকে কম হয়, তাহলে কি হবে? বস্তুটি ডুবে যাবে। এটা তো ঠিক কথা বলছে অপশন ইয়ে। তাহলে কি আছে? সঠিক আছে। অপশন বি তে কি বলছে দেখো, ইফ দ্য বায়োন্সি ফোর্স ইজ গ্রেটার দেন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ফ্লোট। প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি ভাসতে থাকবে। যদি প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে যদি বেশি হয়, তাহলে কি হবে? ওটা ভাসবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? ভাসবে, এটা ঠিক কথা বলছে। আর প্রথমটা ক্ষেত্রে কি হবে? ডুবে যাবে। সিতে কি বলছে দেখো, ইফ দ্য বায়োন্সি ফোর্স ইজ লেস দেন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ফ্লোটস। প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে কম হলে বস্তুটি ভাসতে থাকে। না, আমরা 1 নম্বর ইকুয়েশনে পেয়েছিলাম প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে যদি কম হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তাহলে অপশান সিটাই ভুল বলছে, তার হয়ে যাবে অপশান সি। আবার ডিতে কি বলছে দেখো, ইফ দ্য বায়োন্সি ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। যদি প্লবতা বল বস্তুর ওজনের সমান হয়, তাহলে কি হবে? দ্য অবজেক্ট ফ্লোটস ইনসাইড দ্য লিকুইড, বস্তুটি ওই তরলে ভাসতে থাকবে। তাহলে যদি ডব্লু সমান ছোট ডব্লু হয়, প্লবতা বল যদি বস্তুর ওজনের সমান হয়, তাহলে ভাসতে থাকবে। তাহলে এই 3টে কারণ ঘটে। কি কারণ? 1 নম্বর, এটা 2 নম্বর। আর যদি প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে যদি কম হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। প্লবতা বল যদি বস্তুর ওজনের চেয়ে বেশি হয়, তাহলে ভাসবে। আর প্লবতা বল যদি সমান হয়, তাহলে বস্তুটি ওই তরলে ভাসবে। 21 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, সেন্টার অফ বায়োন্সি অলওয়েজ। প্লবতা বল সর্বদা প্লবতা বলের কেন্দ্র কি হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
coincide with the centroid of the volume of a fluid displaced, যেটা স্থানচ্যুত তরলের আয়তনের সেন্ট্রয়েডের সাথে মিলে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 22 দাগে কি বলছে দেখো, অবজেক্ট ফ্লোট অন ওয়াটার বেস অন দ্য, বস্তু কিসের উপর ভিত্তি করে জলের উপর ভাসমান হয়? তো আগে আমরা জানলাম আর্কিমিডিস বা আর্কিমিডিস। 23 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, when a body is completely or partially immersed in a fluid, this body experiences a force equal to weight of the displaced fluid. This principle is known as Archimedes principle. অপশন কি বলছে, যখন একটা বস্তুকে তুমি কোনো তরলে এরকম ডোবানোর চেষ্টা করছো, কি হচ্ছে, এই বস্তুটির উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, এই বলটাকে কি বলা হয়? প্রবণতা বল। এই বলটা কি হয়, এখানে যে বলটা প্রয়োগ করছে এখানেও সেই বলটা প্রয়োগ করে। এখানে যদি 5 নিউটন বল প্রয়োগ করে, এখানেও সেটা 5 নিউটন বল প্রয়োগ করে একে উপরের দিকে তোলার জন্য। এই নীতিটাকে কি বলা হয়? আর্কিমিডিসের প্রিন্সিপাল। অ্যান্সার হয়ে যাবে 23 দাগে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি। 24 দাগে কোশ্চেনটা কি বলছে, অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল দ্য আপওয়ার্ড ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ বডি ইমার্স ইন এ ফ্লুইড ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং। আর্কিমিডিসের নীতি অনুসারে তরলে নিমজ্জিত বস্তু দ্বারা অনুভূত ঊর্ধ্বমুখী বল নিচের কোনটির সমান হবে সেটা বের করতে বলেছে। কি হয় ব্যাপারটা দেখো, কোনো বস্তু আছে, সেটাকে যদি আমরা তরলে নিমজ্জিত করি, ঠিক আছে, তার উপর একটা বল প্রয়োগ করছি আমি এফ, ঠিক আছে, এই আর তরল কি করে, ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করে সেটা কার সমান হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো অপশান বিতে আছে ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য বডি। এই বস্তু দ্বারা যতটা তরল বাইরে বের করেছে বা বাইরে ফেলে দিয়েছে সেটার সমান হবে, বা এই বস্তু দ্বারা যে পরিমাণ তরল অপসারিত করেছে তার ওজনের সমান হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আর 25 দাগে কি বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই ওয়াটার ইন আপওয়ার্ড ডাইরেকশন। ঊর্ধ্বমুখী দিকে জলের দ্বারা প্রয়োগ করা বল কি হবে? দেখো আমি বললাম একটু আগেই, এটা একটা তরল, এর মধ্যে যদি তোমরা একটা কোনো বস্তু নিমজ্জিত করো, কি হয় না এর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই বলটা কি না বায়ান্সি ফোর্স বা প্লাবতা বল। অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 26 দাগে কি বলছে দেখো, দ্য স্পিড ইনক্রিজ ইন অফ শিপ ইজ বেসড অন, জাহাজের গতিবৃদ্ধির উপর কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করেছে? থিওরি অফ আর্কিমিডিস, আর্কিমিডিসের তত্ত্ব। অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 27 দাগে কি বলছে দেখো, দ্য বিল্ডিং অ্যান্ড মুভমেন্ট অফ শিপ ইজ বেসড অন দ্য, জাহাজ নির্মাণ এবং চলাচল ড্যাশের উপর ভিত্তি করে চলে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপোজিট ডাইরেকশন বা বিপরীত দিকে। সেই আর্কিমিডিসের প্রিন্সিপালের মতো, যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, সেই তরল ওই বস্তুর উপর একটা বল প্রয়োগ করে যেটাকে বলা হয় প্লবতা বল। এটা আর্কিমিডিসের নীতি থেকেই আমরা পেয়েছি। কি হয়, একটা বল আর একটা বলের বিপরীত, এই ক্ষেত্রেও সেটাই জানতে চেয়েছে আমাদের। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। 28 দাগে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য আপওয়ার্ড প্রেসার জেনারেটেড বাই অ্যান অবজেক্ট বিং প্লেস অন এ ফ্লুইড। একটা তরল পদার্থের উপর স্থাপন করা হলে ঊর্ধ্বমুখী চাপ কি হবে? ঊর্ধ্বমুখী একটা, এখানে এটাই জানতে চেয়েছে। দেখো একটা তরল আছে, তরলের উপর একটা বস্তুকে তুমি নিমজ্জিত করছো, সেখানে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, এখানে এই তুমি বল প্রয়োগ করছো, এখানে এই বল প্রয়োগ করছে, এই বলটা কি হবে না প্রবণতা বল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ বায়ান্ড ফোর্স। 29 দাগে কি বলছে দেখো, হোয়াট ইজ অ্যানাদার নেম ফর দ্য বায়ান্সি ফোর্স এক্সার্টেড বাই ওয়াটার টু এ সাবমার্জ বডি। একটা নিমজ্জিত বস্তু জল দ্বারা প্রয়োগ করা প্লবতা বলের অন্য নাম কি হবে? সেটাই তো বায়ান্সি ফোর্স বা প্লবতা বল। অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 30 দাগে কি বলছে, ইফ ইউ ফিল ওয়াটার ইন এ গ্লাস অ্যান্ড আইস কিউব, হোয়াট হ্যাপেন হোয়েন আইস কিউব কমপ্লিটলি মেল্ট। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়াটার লেভেল উইল রিমেন সেম। যখন বরফ গলতে শুরু করবে এই জলস্তর একই থাকবে। 32 দাগে কি বলছে দেখো, আপথার্স্ট ফোর্স অ্যান্ড ওয়েট অফ দ্য অবজেক্ট উড বি। আপথার্স্ট বল এবং বস্তুর ওজন হবে একজন আরেকজনের উপরের দিকে। দেখো একটা তরল একটা বস্তুকে তুমি যদি এদিকে বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুর ওজন যা হবে, ওজন কি হয় এম ইন্টু জি হয়ে যাবে। এই ওজন যা হবে এই আপথার্স্ট বা প্লবতা বল সেটাই হবে, প্লবতা বলও সেটাই হবে, এমজি হয়ে যাবে।
তাহলে একজন কি আরেকজনের বিপরীত দিকে হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন দ্য অপোজিট ডাইরেকশন, একজন আরেকজনের বিপরীত দিকে। 33 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু প্লেন, সমতলে লম্বভাবে কাজ করে এমন বল কি? এমন বল একটু আগেই জানলাম, আপথাস্ট, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 34 দাগে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বেস অন দ্য প্রিন্সিপাল অফ আর্কিমিডিস, নিচের কোনটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি হয় না? অ্যান্সার আছে হাইড্রোমিটার, সাবমেরিন, ল্যাক্টোমিটার, ওডোমিটার। ওডোমিটার তৈরি হয় না, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। হাইড্রোমিটার, সাবমেরিন, ল্যাক্টোমিটার সব তো তরলের উপর নির্ভর করে, ওই জন্য আর্কিমিডিসের নীতির উপর নির্ভর করে। ওডোমিটার শুধু দূরত্ব মাপার জন্য বাইকে লাগানো থাকে বা বিভিন্ন গাড়িতে লাগানো থাকে। তাই কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য বায়োন্সি ফোর্স এক্সট্রাক্টেড বাই দ্য বডি, জল দ্বারা প্রয়োগ করা প্রবণতা বল কি হবে? অপশান এতে আছে লেস দেন দ্য ওয়েট অফ দ্য আইটেম, বস্তুর ওজনের চেয়ে কম হবে, 0 হবে, 0 হবে, ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেস বাই দ্য অবজেক্ট, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হবে, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেস বাই দ্য অবজেক্ট, বস্তু দ্বারা অপসারিত, এখানে অপসারিত, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হবে, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 36 দাগে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য বায়োন্সি ফোর্স ডিপেন্ড অন, প্রবণতা বলের মাত্রা কিসের উপর নির্ভর করে? প্রবণতা বলের মাত্রা নির্ভর করে শুধুমাত্র ডেনসিটির মাত্রার উপরে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, তার ডেনসিটি, ঘনত্বের মাত্রার উপর নির্ভর করবে। 37 দাগে কি বলছে দেখো, দ্য বায়োন্সি ফোর্স ডিপেন্ড অন দ্য ডেনসিটি অ্যান্ড, ঘনত্ব এবং কিসের উপর? ডেনসিটি অ্যান্ড ড্যাশ অফ দ্য লিকুইড ডিসপ্লেস, প্রবণতা বল তরলের স্থানচ্যুত হওয়ার ঘনত্ব এবং ড্যাশের উপর নির্ভর করে, ঘনত্ব এবং আয়তন, VOLUME ভলিউম, ঘনত্ব এবং আয়তনের উপর নির্ভর করে, তাহলে হয়ে যাবে কি অপশান বি। এবার কি আছে, প্রেসার বা চাপ, চাপ, চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল হয়, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে পি সমান এফ বাই এ, এর এসআই পদ্ধতিতে একক কি হবে? এসআই পদ্ধতিতে একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এর এসআই পদ্ধতিতে একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। সিএস পদ্ধতিতে একক কি হবে? টাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 38 কি বলছে দেখো, প্রেসার ইজ ডিফাইন অ্যাজ, চাপকে সংজ্ঞায়িত করা হয় কি? চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো কোথায় আছে, ফোর্স পার ইউনিট এরিয়া, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 39 কি বলছে, প্রেসার ইজ মেজার বাই, প্রেসার কি দ্বারা মাপার করা হয়? প্রেসার কি হয় না, বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে কোথায় আছে, ফোর্স অ্যান্ড এরিয়া, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 40 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য এরিয়া ইজ স্মল ফর এ গিভেন ফোর্স দ্য প্রেসার উইল বি, একটা নির্দিষ্ট বলের জন্য ক্ষেত্রফল ছোট হলে চাপ কত হবে? দেখো এখানে পি, প্রেসার ইকুয়াল টু কি হয়? ফোর্স হয়, আর প্রেসার ইকুয়াল টু কি হয়? 1/a হয়। ঠিক আছে, ক্ষেত্রফলে কি হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক আর বলের সাথে সমানুপাতিক সম্পর্ক। প্রেসার যদি বেশি হয় বলও বেশি হবে, আর প্রেসার যদি কম হয় বলও কম হবে। চাপ যদি কম হয়, পি মানে প্রেসার, প্রেসার যদি কম হয় বল কম হবে, আর প্রেসার যদি বেশি হয় বল বেশি হবে। এবারে দেখো প্রেসারের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ক্ষেত্রফল যদি কম হয়, দেখো ক্ষেত্রফল যদি কম হয় প্রেসার অনেক বেশি হবে। এখানে সেটাই বলেছে, ক্ষেত্রফল ছোট হলে চাপ কত হবে? চাপ অনেক বেশি হবে, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কি হবে? চাপ কম, তাহলে অ্যান্সার হয়ে গেল এক্ষেত্রে অ্যান্সার সি। 41 দাগে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশন ইজ প্রেসার, প্রেসারের বা চাপের মাত্রা কি সেটা জানতে চাই। আমরা কি জানি, চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল হয়। এবার বল সমান কি হয়? মাস ইনটু অ্যাক্সেলারেশন হয়, আর নিচে দিচ্ছি কি? ক্ষেত্রফল। এবার দেখো ভরের একক কি? ভরের একক কেজি এসআই পদ্ধতিতে, আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। দেখো এ একটা মিটার, আর এখানে একটা মিটার কেটে গেল। এবার কি হবে? এর উপরে দেখো কেজি
মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে এবার দেখো এখান থেকে বের করছি। কেজি কিসের একক? ভরের একক, তাহলে এম দিলাম। এবার মিটার কিসের? লেন্থ, তাহলে লেন্থ দিলাম। এটা কি লেন্থ -1 হবে, -1। এই এমটা নিচে ছিল উপরে চলে গেছে, তাহলে -1। আর এটা টি টাইম, তাহলে এখানে কি হয়ে গেল? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 42 কোশ্চেনটা কি বলছে দেখো, প্রেসার ইজ ডিফাইন অ্যাজ, চাপকে সংজ্ঞায়িত করা হয়। চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, থার্স্ট পার ইউনিট এরিয়া। 43 থেকে সেই একই কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য থার্স্ট পার ইউনিট এরিয়া ইজ কল প্রেসার বা চাপ। অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 44 কি বলছে দেখো, ইফ উই ইনক্রিজ দ্য এরিয়া অফ এ গিভেন ফোর্স হোয়াট উইল বি দ্য প্রেসার। যদি আমরা একটি প্রদত্ত বলের ক্ষেত্রফল বাড়াই তাহলে চাপ কি হবে? চাপের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আমরা ক্ষেত্রফল বাড়াই, ক্ষেত্রফল বৃদ্ধি করি, তাহলে কি হবে? চাপ কমে যাবে, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যান্সার হয়ে যাবে গেটস রিডিউস বা কমে যায়। অ্যান্সার সি হয়ে যাবে। 45 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাজ দ্য ডিপ ইনক্রিজ ফ্রম দ্য ফ্রি সারফেস অফ এ ফ্লুইড দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য লিকুইড উইল বি। তরলের মুক্তপৃষ্ঠ থেকে গভীরতা বাড়ালে তরল দ্বারা চাপ দেওয়া হবে। তাহলে আমরা তরল দ্বারা চাপ ওই পজিশনে কি হবে? রো জি এইচ। ঠিক আছে, এবার দেখো এই চাপের সাথে এইচ এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। চাপ যদি বাড়ে তাহলে ডিপ তো বাড়াতে হবে বা গভীরতা বাড়াতে হবে, আর চাপ যদি কমে তাহলে গভীরতা কমাতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলেছে? তরল মুক্তপৃষ্ঠ দ্বারা গভীরতা বাড়ালে তাহলে কি হবে? চাপও বাড়বে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইনক্রিজ। 44 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাজ দ্য ডিপ ডিক্রিজ ফ্রম দ্য ফ্রি সারফেস অফ এ ফ্লুইড দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য লিকুইড উইল বি। যদি আমরা গভীরতা কমাই, দেখো একটু আগেই আমরা জানলাম যে চাপের সাথে গভীরতার কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। যদি আমরা গভীরতা কমাই তাহলে চাপও কমে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গেট রিডিউস। 47 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজ হোয়েন দ্য প্রেসার এক্সার্টেড বাই এ সলিড ডিক্রিজ। নিচের কোনটি কঠিন দ্বারা প্রযোজিত চাপ হ্রাস পেলে বৃদ্ধি পাবে? দেখো চাপের সাথে কার ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল? চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। তাহলে চাপ যদি হ্রাস পায় ক্ষেত্রফলে একমাত্র বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এরিয়া। 48 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রেসার ইনসাইড দ্য এয়ারক্রাফট কেবিন অ্যাট অ্যালটিটিউড। অনেক উচ্চতায় বিমানের কেবিনের ভিতরে চাপ কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মোর দ্যান আউটসাইড। বাইরের চেয়ে অনেক বেশি হবে। বিমানের ভিতরে যে চাপটা থাকবে সেটা বাইরের থেকে অনেকটা বেশি হবে। 49 থেকে কি বলছে দেখো, দ্য প্রেসার অফ এ এয়ার অ্যাট এ সার্টেন টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু। একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসের চাপ সমানুপাতিক হবে কিসের সাথে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডেনসিটি বা ঘনত্বের সাথে। এবার এসছি আমরা কোথায়? ডেনসিটি বা কি ওটাকে বলা হয়? ঘনত্ব। এবার দেখো কি হয়, ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। ঠিক আছে, এর একক কি হবে? সিজিএস পদ্ধতিতে। সিজিএস ভরের একক কি? গ্রাম। আর আয়তনের একক কি? সেন্টিমিটারের কিউব। যদি এর এসআই একক হয় তাহলে কি হবে? কেজি আর মিটার কিউব হয়ে যাবে। চলো এবার 50 থেকে কোশ্চেনটা কি বলছে দেখি, হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ ওয়াটার। জলের ঘনত্ব কত? তাহলে জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে কত? 1000 কেজি পার মিটারের কিউব। তার হয়ে যাবে অপশান এ। যদি সিজিএস পদ্ধতি জানতে চাইতো তাহলে কি হতো? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি। যদি সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব জানতে চাই তাহলে কত হতো? 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। আর যদি এসআইতে জানতে চাই তাহলে কি হবে? 1000 কেজি পার কিউবিক মিটার। এখন দেখার কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিজন ক্লাউড টু ফ্লোট ইন দ্য স্কাই। নিচের কোন কারণের জন্য আকাশে মেঘ ভেসে বেড়ায়? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লো ডেনসিটি। মেঘের ঘনত্ব অনেক কম বলে সেই জন্য। 52 কি বলছে, আইস ফ্লোটস অন ওয়াটার বিকজ ইট ডেনসিটি। বরফ জলের উপর ভাসে কারণ এর ঘনত্ব জলের থেকে অনেক কম। অ্যান্সার হয়ে যাবে কি? বি, ইজ লেস দ্যান ওয়াটার। জলের থেকে বরফের ঘনত্ব অনেক কম, সেই জন্য বরফ জলে ভাসে।
53 কি বলছে দেখো, দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স ডিফাইন অ্যাজ, ডেনসিটি সমান কি হয় একটু আগে আমি তোমাদের বলে দিলাম, ডেনসিটি সমান মাস পার ভলিউম। তাহলে ডেনসিটি সমান হয় ভর বাই আয়তন। তাহলে এই অপশান এতে আছে দেখো মাস পার ইউনিট ভলিউম প্রতি। 54 কোশ্চেনটা কি বলছে দেখো, ইট হুইচ টেম্পারেচার ইজ ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক। 55 কি বলছে দেখো, দ্য রিলেটিভ ডেনসিটি অফ সিলভার ইজ 10.8, দ্য ডেনসিটি অফ ওয়াটার ইজ 10 কিউব কেজি পার মিটার কিউব, হোয়াট উইল বি দ্য ডেনসিটি অফ সিলভার ইন এসআই ইউনিট? রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8, জলের ঘনত্ব 10 কিউব কেজি পার মিটার কিউব, এসআই এককে রূপার ঘনত্ব কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা জানি আপেক্ষিক ঘনত্ব কি হয়, ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব সমান কি হয়, যে বস্তুটা থাকবে তার ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এখানে আপেক্ষিক ঘনত্ব কত বলে দিয়েছে, 10.8 সমান ওই বস্তুর ঘনত্ব বের করতে বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স। আর নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত বলে দিয়েছে, 10 এক্স সমান কত হবে, 1 ইন্টু সমান কত হয়ে যাবে, 1 কেজি পার মিটার কিউব হয়ে যাবে। তাহলে দেখো কোথায় আছে, তাহলে দেখো এটাই অ্যান্সার আছে, অত কিছু আর বের করার দরকার নেই। 10.8 পার কিউব কেজি পার মিটার, অ্যান্সার হয়ে গেল অপশান এ। তাহলে আপেক্ষিক ঘনত্ব সমান কি হয়, ওই বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব, ব্যাস এইটুকুই। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ডেনসিটি ইজ গ্রেটার দ্যান দ্য ডেনসিটি অফ ওয়াটার, নিচের কোন পদার্থের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে অনেক বেশি? দেখো অপশান সিতে আছে আয়রন নেল, লোহার পেরেক। আর তাছাড়া এই কর্ক, বরফ বা থার্মোকল এগুলো দেখবে জলে ভাসে, কারণ এগুলোর ঘনত্ব জলের ঘনত্ব থেকে অনেক বেশি সেই জন্য। আর আয়রন নেল বা লোহার পেরেক জলে ডুবে যায় কারণ এর ঘনত্ব অনেক বেশি, লোহার ঘনত্ব। 57 কি বলছে দেখো, দ্য ডেনসিটি অফ সিলভার ইজ 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব কেজি পার মিটার কিউব অ্যান্ড দ্য ডেনসিটি অফ ওয়াটার 10 কিউব কেজি পার মিটার কিউব, হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেনসিটি অফ সিলভার? ঘনত্ব 10.8 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব এবং জলের ঘনত্ব 10 কিউব কেজি পার মিটার কিউব, রূপার আপেক্ষিক ঘনত্ব কত সেটা জানতে চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি ঘনত্ব হয় ও পাই কি হয় না জলের ঘনত্ব, ঠিক আছে। এবার আপেক্ষিক ঘনত্ব বের করতে বলেছে, তাহলে আমি এখানে আপেক্ষিক ঘনত্ব রেখে দিলাম। ওই বস্তুর ঘনত্ব কত বলে দিয়েছে, 10.8 ইন্টু 10 কিউব বাই জলের ঘনত্ব কত বলে দিয়েছে 10, তাহলে এই 10 কিউব কেটে গেল, তাহলে আপেক্ষিক ঘনত্ব কত হলো 10। এর কোনো একক নেই, আপেক্ষিক ঘনত্ব একক বিহীন রাশি, কারণ দেখো ঘনত্ব দুজনের একক একই, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এই অঙ্কটা না করেই তোমরা এর অ্যান্সার দিতে পারতে, কারণ আপেক্ষিক ঘনত্ব হয় একক বিহীন রাশি। দেখো এখানে একক বিহীন রাশি একমাত্র একটাই আছে, অপশান সিতে আছে। 58 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেনসিটি ইকুয়াল টু, আপেক্ষিক ঘনত্ব কি হয়, তো আগেই বলে দিলাম যে ওই বস্তুর আপেক্ষিক ঘনত্ব হয় সমান কি হয়, ওই বস্তু বাই কি হয় না জলের ঘনত্ব। দেখো কোথায় আছে, দেখো অপশন সিতে আছে ডেনসিটি অফ সাবস্টেন্স, ওই পদার্থের ঘনত্ব বাই ডেনসিটি অফ ওয়াটার, জলের ঘনত্ব। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন সি। 59 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেট সাবস্টেন্স হ্যাজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, নিম্নলিখিত পদার্থের মধ্যে কোন অবস্থার গতিশক্তি সর্বাধিক, মানে কার মধ্যে দিয়ে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গ্যাসের মধ্যে গতিশক্তি সবচেয়ে বেশি হবে।
আর সবচেয়ে যদি কম হয় কোথায় বলবে, তাহলে কঠিনে। তাহলে কঠিনে সবচেয়ে কম আর গ্যাসে সবচেয়ে বেশি। তাহলে গতিশক্তি বেশি গ্যাসে আর কম সবচেয়ে সলিড বা কঠিনে। 60 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন হুইচ সিচুয়েশন দ্য মলিকুলার অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং, কোন পরিস্থিতিতে আণবিক আকর্ষণ খুব শক্তিশালী। দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সলিড। সলিডের মধ্যে আকর্ষণ, যেখানে অণুগুলো কি থাকে এরকম গায়ে 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 থাকে, এই জন্য কি হয় এর একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে কি হয় আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি এক্ষেত্রে সলিড বা কঠিনে। আর যদি এক্ষেত্রে বলে আকর্ষণ বল কোথায় সবচেয়ে কম, তাহলে হয়ে যাবে গ্যাসে। গ্যাসের মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম আর কঠিনে বেশি। 61 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং দ্য এফেক্ট অফ ইনক্রিজিং টেম্পারেচার অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার মোশন ইন এ গ্যাস। গ্যাসে আণবিক গতির বন্টনের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়, মানে কোন বিবৃতিটি মিথ্যা। এক্ষেত্রে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্য ফ্র্যাকশন অফ মলিকুল ইনক্রিজ উইথ দ্য ম্যাক্সিমাম পসিবল স্পিড। অণুর ভগ্নাংশ সর্বোচ্চ সম্ভাব্য গতির সাথে বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায় না, এটা হ্রাস পায়, ওই জন্য এটা মিথ্যা হয়ে যাবে। হ্রাস পায় এটা, আর এখানে বলে দিয়েছে বৃদ্ধি পায়, এই জন্য এটা মিথ্যা, আর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আর বাকিগুলো যেগুলো বলেছে সেগুলো সব সত্য। 62 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু গ্যাস কাইনেটিক থিওরি দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ অ্যাচিভ অনলি হোয়েন। গ্যাস গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য তাপমাত্রা তখনই অর্জিত হয় যখন, অপশান সিতে আছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল ইজ জিরো, যখন অণুর গতিশক্তি হয়ে যায় তখন। তাহলে গ্যাস গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য তাপমাত্রায় তখনই অর্জিত হয়, কখন অর্জিত হয় পরম শূন্য তাপমাত্রা, না যখন অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। অ্যান্সার হবে অপশান সি। 63 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ ট্রু উইথ রেসপেক্ট টু ডিফিউশন অফ গ্যাসেস উইথ রেসপেক্ট টু সলিড অ্যান্ড লিকুইড। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কঠিন এবং তরলের ক্ষেত্রে গ্যাসের বিচ্ছুরণের ক্ষেত্রে সত্য নয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রেট অফ গ্যাসেস ইজ হায়ার দেন দ্যাট অফ লিকুইড অ্যান্ড অর সলিড। গ্যাসের ডিফিউশন রেট তরল এবং কঠিনের চেয়ে অনেক বেশি হয়, এই কথাটাই ঠিক বলেছে, সত্য। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কি অপশান বি। 64 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইজ দ্য এয়ার ইজ হাই হোয়াট উইল বি দ্য রেট অফ এভাপোরেশন। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকলে বাষ্পীভবনের হার কত হবে। বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে যে বাষ্পীভবনের হার থাকবে সেটা কি হবে, অনেক কমে যাবে, বাষ্পীভবন হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ, উইল ডিক্রিজ। যদি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে তাহলে কি হবে, বাষ্পীভবনের হার অনেক বেশি হয়ে যাবে। আর যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বাষ্পীভবনের হার কম হবে। এতে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 65 দাগে কি বলছে দেখো, ভার্চুয়ালি দ্য ফোর্স এক্সার্টেড অন এ ভেসেল ওয়াল বাই এ গ্যাস মলিকুল। একটা গ্যাসের মলিকুলের একটি গ্যাস অণু দ্বারা একটা এই জাহাজ আছে, এখানে একটা দেয়ালের প্রাচীরের উপর কার্যত বল প্রয়োগ করা হয়, কি হবে, অপশান ডি হয়ে যাবে, চেঞ্জ ইন দেয়ার মোমেন্টাম বাই হিটিং দ্য ওয়াল। দেয়ালে আঘাত করে তাদের ভরবেগের পরিবর্তন হয়ে বেগের করে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান ডি। 64 কি বলছে দেখো, দ্য টেম্পারেচার ডিউরিং সলিড মেল্টিং। কঠিন যখন গলে যায় তখন তাপমাত্রা কি হয়, তাপমাত্রা দেখো অপশান ডি, ডু নট চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। কোনো কঠিন পদার্থ যখন গলতে শুরু করে তখন কি হয়, তার তাপমাত্রা কোনো পরিবর্তন হবে। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে ভিডিওটা প্রত্যেকের কাছেই পৌঁছায়।